ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আবারও নদীতে নেমেছেন জেলেরা। দীর্ঘ বিরতির পর নদীতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে প্রথম দিনে আশানুরূপ পরিমাণে ইলিশ না পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা। এদিকে নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে শুরু হয়েছে ইলিশ সহ সব ধরনের মাছের বেচাকেনা। দীর্ঘদিন বন্ধ থাকা মাছঘাটে আবারও জমে উঠেছে ক্রয় বিক্রয়ের উৎসব। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যবসায়ী, শ্রমিক ও আড়তদারদের মাঝে। জেলেরা জানিয়েছেন নদীতে এখনও ইলিশের দেখা মিলছে কম, তবে কয়েকদিনের মধ্যেই পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে আশা করছেন। প্লট বরাদ্দের ৩ বছর পার হলেও ভৈরব বিসিক শিল্পনগরে ২৪৬টির মধ্যে ২৪৫টি প্লটে গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। ফলে সরকার যে লক্ষ্যে এই শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তা যেন অঙ্কুরেই শেষ। অভিযোগ আছে ৪০ একরের বিশাল ফাঁকা ভূমিতে দিনে দিনে গহীন ঝোপঝাড়ে পরিণত হয়েছে, যা রীতিমতো মাদকসেবী আর ছিনতাইকারী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়ের রূপ পেয়েছে। ভৈরব থেকে মোহাম্মদ মুস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। ২০১২ সালে ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কালিকা প্রসাদ এলাকায় ৪০ একর জমিতে বেসিক শিল্পনগরী স্থাপনের অনুমোদন দেয় সরকার। ২০২১ সালে ৮০ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২২ সালের জুনে শেষ হয়। ২০২২ ও ২৩ সালে ৩ ধাপে ২৪৬টি প্লট বুঝিয়ে দেওয়া হয় ছোট বড় শিল্প উদ্যোক্তাদের। কিন্তু ৩ বছরে একটি মাত্র কারখানা উৎপাদন শুরু করেছে। আর বেশ কয়েকটি প্রতিষ্ঠান নির্মাণাধীন থাকলেও ২১২টি প্লটে এখনও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। ফলে বিশাল খালি জমি তৈরি হয়েছে গহীন জঙ্গলে। আর সেই জঙ্গলই এখন চোর ডাকাত, ছিনতাইকারী এবং মাদকসেবীদের রাজত্বে পরিণত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উদ্যোক্তা, কর্মকর্তা, শ্রমিকদের মাঝে। আমরা বলছি আপনার রাত হয়ে গেলে এখানে একদম শুনশান হয়ে যাচ্ছে এরিয়া, বাইরের মানুষ আনাগোনা আছে এখানে, যার জন্য আমরা নিরাপত্তায় ভুগছি। যত তাড়াতাড়ি সম্ভব যাতে করে এই কলকারখানাগুলো উৎপাদন বৃদ্ধি করেন তাড়াতাড়ি। বিসিক কর্তৃপক্ষ প্লট বরাদ্দ দিলেও শিল্প উদ্যোক্তাদের নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি। ব্যবসায়ীরা নিয়ে আমরা বসবো, তাদের কি সমস্যা আমরা দেখবো, এই সমস্যাগুলো নিয়ে আমরা বিসিকের যারা কর্মকর্তা বৃন্দ আছে তাদের সাথে বসে এটাকে কিভাবে সমাধান করা যায় সে চেষ্টা করব। বিসিক শিল্পনগরীতে খাদ্য, রাসায়নিক, চামড়া সহ বিভিন্ন শিল্পে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুতই প্লটগুলোতে কার্যক্রম শুরু হবে বলে আশা কর্তৃপক্ষের। কাউকে প্লট বরাদ্দ দিই, সেটা ৩ মাসের ভিতরে তাকে লেআউট প্ল্যান করতে হয় এবং ১৮ মাসের মধ্যে তার নির্মাণ কাজ সমাপ্ত করতে হয়। কোনো বিষয়ে যদি বিসিক কর্তৃপক্ষ বা আমরা জনসাধারণের কাছ থেকে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে থাকি, তাদের পরামর্শ এবং সহযোগিতায় এটার আইন শৃঙ্খলা বৃদ্ধির যে পরবর্তী কার্যক্রম সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। ভৈরব বিসিক শিল্পনগরী পুরোপুরি উৎপাদন শুরু হলে জিডিপিতে ৩০% অবদান রাখবে মত সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়ে তারা একথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে এখনও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি। রাস্তার আন্দোলন বাদ দিয়ে জনগণের কাছে যেতে হবে। ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়া। হাসিনা পালিয়ে যাওয়ার পরে 14 মাস আমরা অতিক্রম করছি, আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেন। সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে, আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে, সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন
দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবেই হবে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোই যত আশঙ্কার কথা বলুক, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। পোস্টিং ব্যাংকের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়া এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন, আমরা তো একটা রেডিলি বলতে পারি। আপনারা বলেন যে এই টাকা খাইয়া পোস্টিং করছে, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর এগুলোর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা ইয়ে আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে। অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিং এর জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর দা লেভেল করে দিতে পারি। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা দেশ ও বিদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণে দক্ষতার পরিচয় দিয়েছে। এই কোরের অবদান জাতিসংঘ স্বীকৃত। বাংলাদেশের পুরো সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের কাজে গর্বিত। কোরের সদস্যদের তাদের মান এবং মর্যাদা ধরে রাখার আহ্বান জানান সেনাপ্রধান। সকালে সেনাপ্রধান নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়ে কোরের সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে সেনানিবাসের কমান্ড্যান্ট তাকে অভিবাদন জানান। পরে আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধানকে কর্নেল কমান্ড্যান্ট ব্যাচ পরানো হয়। পরে সেনাপ্রধান প্যারেড পরিদর্শন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ, ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এই কোরের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত। দেশেও এই কোর তাদের কর্মদক্ষতার নিদর্শন রেখে চলেছে। এই কোরের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান মর্যাদাকে অনেকাংশে বৃদ্ধি করেছে। নারায়ণগঞ্জে বিসিক MS ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় গ্যাস সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণে 6 শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন আলামিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা ও নূর মোহাম্মদ। অগ্নিদগ্ধ সেলিম জানান, সকালে কারখানার নিচতলায় বয়লার রুমে কাজ করার সময় গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে 6 শ্রমিকের শরীর দগ্ধ হয়। সহকর্মীরা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। হাসপাতালের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে নাজমুল হুদাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ভৈরবকে উপজেলা থেকে জেলা করার দাবিতে ঢাকা, সিলেট, ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ মহাসড়ক 2 ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। দাবি মানা না হলে সড়ক, রেল ও নদীপথ অবরোধের হুমকি দেওয়া হয়। সকাল 10টা থেকে ঢাকা, সিলেট ও ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা শুরু করে সর্বস্তরের জনতা। এতে ওইসব মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। এ সময় বক্তারা বলেন, 2009 সালের জুলাই মাসে কিশোরগঞ্জকে ভেঙে কটিয়াদি, বাজিতপুর, অষ্টগ্রাম, কুলিয়ারচর উপজেলার সমন্বয়ে ভৈরবকে দেশের 65তম জেলা হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর সবকিছুই থমকে আছে অদৃশ্য কারণে। গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অভিভাবক ফোরাম। সকালে রাজধানীর মিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে অভিযোগ করা হয়, অ্যাডহক কমিটি দিয়ে বিদ্যালয় পরিচালিত হওয়ায় শিক্ষার মানের অবনতি হচ্ছে। অদক্ষ ও অযোগ্য প্রশাসনের কারণে একাডেমিক কার্যক্রম ভেঙে পড়ায় দ্রুততম সময়ের মধ্যে অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দাবিও জানানো হয়। বর্তমান কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ না করে দুর্নীতিতে জড়িয়েছে বলে জানান বক্তারা। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হলে আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেওয়া হয়।
উন্মোচিত হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের ট্রফি। সাম্প্রতিক রেকর্ড নিজেদের পক্ষে থাকলেও সিরিজ শুরুর আগে সফররতদের এগিয়ে রাখলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আজ দুপুরে চট্টগ্রাম মহানগরীর শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের সামনে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও সাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন। টি-20 এশিয়া কাপে ব্যর্থ হলেও টানা 3 সিরিজ জয় বড় অনুপ্রেরণা লিটন দাসের দলের জন্য। মুখোমুখি 19 লড়াইয়ে 9 পরাজয়ের বিপরীতে 8 জয় আছে বাংলাদেশের। এমনকি দুই দলের লড়াইয়ের শেষ 3 ম্যাচেও জিতেছে লাল সবুজরা। তবে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাটিতে পরিসংখ্যানে পিছিয়ে আছে বাংলাদেশ। 6 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 2টিতে। ম্যাচের আগে সফররতদেরই এগিয়ে রাখলেন লিটন দাস। ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি-20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার, ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে। বিএনপি নেতারা বলেছেন, সাংবিধানিক নিয়মেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে। তারা বলেন, এখন রাস্তায় আন্দোলন নয়, যেতে হবে জনগণের কাছে। অন্যদিকে জামাত নেতারা বলেছেন, রাজনীতিতে ভিন্ন মত থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে থাকতে হবে ঐক্যবদ্ধ। আর আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে এনসিপি বলছে, জাতীয় পার্টি নির্বাচন করা মানেই আওয়ামী লীগের নির্বাচন করা। হাসান মাহমুদের রিপোর্ট। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদযাপন অনুষ্ঠানের এই আয়োজন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি নেতারা বলেন, দেশে এখনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসেনি, তাই সবাইকে প্রতিহিংসার রাজনীতি বর্জন করতে হবে, বজায় রাখতে হবে সাংবিধানিক ধারা। অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে, সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। যার আদেশ জারি কথা তিনি করলেন না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, এই প্রশ্নে আমরা এক থাকবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফেসিবাদকে যেন আমরা কোনোভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন হতে দেব না। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংগঠনিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। নির্বাচনের অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জাতীয় স্বার্থে ধরে রাখতে হবে ঐক্য। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে অংশ নিতে না দেওয়ার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতারা বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগকে ধারণ করে রাজনৈতিক মতানৈক্য দূর করার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানি মামলা করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। দুপুরে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। পরে কাশিমপুর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন বিচারক। শওকত হোসেন অভিযোগ করেন, তার সাফল্য ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল তাকে চাঁদাবাজ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবেন বলে আশা করেন তিনি। পরে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এ নেতা।
চট্টগ্রামের ডবল মুরিং থানা পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ মাহবুব আলমকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে ভোরে চান্দগাঁও থানার ফয়জুল্লাহ বলির বাড়ি এলাকা থেকে মাহবুব আলমকে গ্রেফতার করা হয়। 6 মামলার আসামি মাহবুব আলম 2024 সালের 20 নভেম্বর পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফ সহ পালিয়ে গিয়েছিল। ঘুষ নেয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানি চলাকালে রুস্তম আলী নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে এ নির্দেশনা দেন দুদক কমিশনার। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আলেম সমাজ দেশের নৈতিকতার বাতিঘর। ধর্মকে ব্যবহার করে কেউ যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, এজন্য আলেম সমাজকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। দুপুরে নাটোর উপশহর মাঠে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভায় এসব কথা তিনি বলেন। অনুষ্ঠানে ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হোকন অ্যারল্ড গুলব্রান্ডসন। সকালে পিএইচপি শিপইয়ার্ড, এসএন কর্পোরেশন ও যমুনা নামে 3টি গ্রিন শিপইয়ার্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় তিনি ইয়ার্ডের কর্মরতদের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিক কল্যাণ কার্যক্রম পরিদর্শনের খোঁজ নেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের শিপ রিসাইক্লিং খ্যাতি দিন দিন আধুনিকতায় রূপ নিচ্ছে, যা আন্তর্জাতিক মানে পৌঁছতে নরওয়ে সরকার প্রযুক্তিগত সহযোগিতা বাড়াবে। পদ্মার তীব্র ভাঙন থেকে বসত ভিটা রক্ষার দাবিতে কুষ্টিয়া পাবনা মহাসড়ক অবরোধ করেছে ভুক্তভোগীরা। সকালে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা বলেন, কৃষি প্রধান এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি ইতিমধ্যেই বিলীন হয়েছে নদীগর্ভে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তারা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিয়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা 1 কেজি 20 গ্রাম ওজনের 8টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বিজিবির একটি টিম যশোর সদর উপজেলার মুরলী মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় অলিউল্লাহ নামে একজনকে আটক করে তার দেহ তল্লাশি করে 8টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে অলিউল্লাহর বিরুদ্ধে মামলা করে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয় তাকে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে একজন পথচারী মারা গেছেন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারিভাবে নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ ও একজন সদস্যকে মেট্রো রেলের চাকরি দেবার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে দুপুরে দুর্ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। বিকেলে উত্তরা আগারগাঁও রুটে চলাচল শুরু হলেও মতিঝিল পর্যন্ত এখনও বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত মানুষ। আবির আহমেদের রিপোর্ট। জোটবদ্ধ হয়ে নির্বাচনে যার যার দলীয় প্রতীক ব্যবহারে বাধ্যবাধকতার বিষয়ে বিএনপির আপত্তি যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এদিন জোটবদ্ধ দলগুলোর জন্য প্রতীক উন্মুক্ত রাখতে কমিশনে চিঠি দিয়েছিল বিএনপির প্রতিনিধি দল, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। হসপিটালের চিকিৎসাধীন বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যের মতো রাজনৈতিক দলগুলো ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চায়। গণঅভ্যুত্থানের শরিক ও আন্দোলনের সহযোগী হিসেবে বিএনপিও অনেক আসনে ছাড় দিতে প্রস্তুত। কিন্তু গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নতুন সংশোধনী অনুসারে ছোট দলকে তাদের প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতে এতে সমমনা ও নির্বাচনী জোটে ছোট রাজনৈতিক দলের অংশগ্রহণের আগ্রহ থাকবে না। বিষয়টিতে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠায় বিএনপি। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করা আরপিওতে বৈধ এবং সেটাই দীর্ঘদিনের অনুসৃত রীতি বা পদ্ধতি। নিজ দল কিংবা জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার।
সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। দুপুরে কমনওয়েলথ প্রতিনিধি দল সাক্ষাৎ করে নির্বাচন কমিশনের সঙ্গে। সেখানে উঠে আসে সংস্কার বাস্তবায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো ও নির্বাচনী সহায়তার বিষয়ে দুপক্ষের সহযোগিতার বিষয়। নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের বলেন, বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দেওয়ার। আমরা এখানে এসেছি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং নির্বাচনের অগ্রগতি সম্পর্কে জানতে। নির্বাচনের সময় আমাদের পর্যবেক্ষণ করার সুযোগ করে দেওয়ার বিষয়ে একমত হওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফ করেছেন। এদিকে সোমবার ৪২,০০০ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নিয়ামুল্লাহ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পেতে যদি রাজপথে আন্দোলন করতে হয় তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা ও উপজেলার সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে দুই একটি আসনের জন্য কারো সাথে জোটভুক্ত হবে না এনসিপি। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগ বিরোধী সংগ্রাম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংগঠনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার সহ অন্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জনগণের আকাঙ্ক্ষাকে একপাশে রেখে শুধুমাত্র সিট পাওয়ার জন্য কোন ইলেকটোরাল অ্যালায়েন্স এনসিপি করবে না। যদি কোন ইলেকটোরাল অ্যালায়েন্স করেও ওই কমিটমেন্টের ভিত্তিতে তারপরও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে করবে এবং শাপলা প্রতীকেই করবে। যদি এনসিপি কে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয় তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে। ভারত সরকারের সহযোগিতায় দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা, এমন অভিযোগ করে এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, এস আলম সহ আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীরা ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে অর্থায়ন করছে। বিকেলে এলডিপির 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় কর্নেল অলি বলেন, বর্তমান সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না, যারা দায়িত্বে আছেন তারা প্রশাসন নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলেও মন্তব্য করেন এলডিপি সভাপতি। যেই দল বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের হাতে দেশের ক্ষমতা যেন না চলে যায় সে বিষয়ে নেতাকর্মী ও দেশের মানুষকে সতর্ক থাকতে বলেন তিনি। নিজের দলকে শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় হবার নির্দেশ দেন কর্নেল অলি। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা কোনো ছোট পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্ট আগুন, 3 দিনে অন্তত 10টা জায়গায় আগুন। এগুলি কে করেছে? রয়ের প্ররোচনায় হাসিনাদের লোটা বাহিনী বাংলাদেশে বিভিন্ন সংস্থায় আছে, তাদের মাধ্যমে কর্মকাণ্ডগুলি হচ্ছে। এই সরকার এনজিও, ডিজিও, বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে, যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নাই। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে 8টি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। ভোরে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় এই অভিযান চালানো হয়। আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সেনাবাহিনীর জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তার রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার নম্বর প্রকাশ, 45তম বিসিএস থেকে মৌখিকের নম্বরের সুনির্দিষ্ট শ্রেণীবিন্যাস এবং মৌখিকের নম্বর কমিয়ে 100 করা সহ বেশ কিছু প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ের সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে এসব প্রস্তাব তুলে ধরেন।
এক মাসেই পুলিশ ভেরিফিকেশন এবং বিসিএস এর প্রিলিমিনারি থেকে ফলাফল দেয়া পর্যন্ত সময় কমিয়ে আনার প্রস্তাব দেয় এনসিপি। পরে গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদ্যমান পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে চাকুরিবিধি সংশোধনে আনা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাপক সংস্কার দরকার। তারা তাদের নিজেদের প্রমোশনটাকে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2-3টা করে প্রমোশন পর্যন্ত নিছে। পিএসসি চায় ফাইন্যান্সিয়াল অটোনমি, পিএসসি চায় ফাংশনাল অটোনমি, আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি, সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সব কিছুতে। আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানে হচ্ছে দিন শেষে আটকায় দেয়। 3 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের অপসারণ না হলে আগামীকাল পুনরায় রেজিস্ট্রার ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। বিকেলে 3 দফা দাবিতে বিক্ষোভ রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রশাসন ভবন ঘেরাও করেন। এ সময় ছাত্রনেতারা বলেন, ডাকসুর অতীতের সকল হিসেব বুঝিয়ে দেয়া, নিরাপদ ক্যাম্পাস গড়তে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এছাড়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের বহিষ্কার ও ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাকসুর নেতারা। আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। একই সাথে এই বিষয়টা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য এক ধরনের ওয়ার্নিং, যে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকেও অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তারা যদি ব্যর্থ হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিব। ইসলামিক দলগুলোর এক বাক্সে নির্বাচন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের যে কথা বলা হচ্ছে তা শুভঙ্করের ফাঁকি, এমন মন্তব্য করেছেন জুলাই জোটের নেতারা। বিকেলে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা যাবে না। মুসলমানরা সবাই ইসলামপন্থী রাজনীতি করেন, তাদের আলাদা দলে ভাগ করা ঠিক নয়। একই সঙ্গে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার রীতি চালু করার সুযোগও কাউকে দেয়া হবে না বলেও জানান তারা। আলোচনায় পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে মত দেন অংশগ্রহণকারীরা। যথাসময়ে জাতীয় নির্বাচন দেবার দাবি জানিয়ে আওয়ামী লীগ ইস্যুতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় বৈঠক থেকে।